শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী, আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের পর্ব 21। শুনতে থাকুন আমি পদ্মজা। রবিবারের তীব্র শীতের সকাল, ঘড়ির কাঁটা 8টায় পৌঁছেছে। বাড়ি জুড়ে চলছে সবার ছোটাছুটি। পদ্মজা বারান্দায় দাঁড়িয়ে তাদের ব্যস্ততা দেখছে। আলোক ঘরের সামনে মাথায় উলের টুপি পরে দাঁড়িয়ে আছে খলিল। মগাকে কড়া সুরে কাজের নির্দেশ দিচ্ছেন। চারিদিকে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। দুপুরের নামাজের পর স্কুলের মাঠে বিশাল সমাবেশ হবে। আলোক ঘর এবং বাইরের স্তূপ করে রাখা হয়েছে শত শত কম্বল আর শীত বস্ত্র। হাওলাদাররা তাদের হারাম অর্থ দিয়ে আবার একটা লোক দেখানোর নাটক সাজাতে চলেছে। পদ্মজা বিদ্রুপের হাসি হাসল। বাইরের এই উৎসব মুখর পরিবেশের মধ্যেও তার অন্তরে জ্বলছে অগ্নিশিখা, চোখে মুখে দৃঢ় সংকল্প। যে কোনো মূল্যে তাকে আজ তার লক্ষ্যে পৌঁছতেই হবে। মনের গভীরে তার একটাই চিন্তা, পাতালপুরীর চাবি খুঁজে বের করা। সময়ের স্রোত দ্রুত বয়ে চলেছে। আজ রাতের মধ্যেই জীবন বাজি রেখে হলেও কিছু একটা করতেই হবে। অন্দরমহল থেকে বেরিয়ে এসে খলিলের পাশে দাঁড়ালো রিদওয়ান। পরনে কালো রঙের পাঞ্জাবি, যা তার রূপালী চাঁদের মতো ফর্সা গায়ের রঙকে আরো উজ্জ্বল করে তুলেছে। পদ্মজা লতিফার কাছে শুনেছে রিদওয়ানের জীবনে নাকি শিগগিরই বসন্তের আগমন ঘটতে চলেছে। সে বিয়ের আসরে বসবে। কোন অভাগী তার জীবন সঙ্গিনী হবে তা জানা যায়নি। পদ্মজার কৌতূহলী দৃষ্টি রিদওয়ান ও খলিলের দিকে নিবদ্ধ ছিল, যদিও তাদের কথোপকথন তার কানে পৌঁছাচ্ছিল না। হঠাৎ করেই সেখানে আমিরের আবির্ভাব ঘটল। সে খলিলকে উদ্দেশ্য করে বলল, আমি বেরিয়ে যাচ্ছি, ফিরতে ভোর হবে। আবারও বলছি, কেউ যেন পদ্মজার দিকে তাকানোর সাহস না করে। রিদওয়ান নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল, তোর দুই চামচাকে বলে যা পদ্মজার দিকে নজর রাখতে। পাতালপুরিতে তো আর কোনো মেয়ে নেই, তাই চিন্তার কিছু নেই। তবে এ বিষয়ে যেন কারো কাছে কিছু প্রকাশ না পায়, আর আমাদের দিকেও যাতে তেড়ে না আসে। আমির দৃঢ়তার সঙ্গে বলল, যদি তেড়েও আসে সুন্দরভাবে সামাল দিবি। রিদওয়ান অসহিষ্ণুতার সঙ্গে মন্তব্য করল, আহা, হে বউকে আর কতদিন এভাবে আটকে রাখবি? অযথা ঝামেলা। রিদওয়ানের কথায় রেগে গিয়ে এক পা পিছিয়ে এলো আমির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খলিল দ্রুত রিদওয়ানের পেছনে ঠেলে দিয়ে আমিরকে বললেন, তুই নিশ্চিন্তে যা বাবু, তোর পদ্মজারে কেউ কিছুই কইবে না। তীক্ষ্ণ দৃষ্টিতে রিদওয়ানের চোখে চোখ রেখে নীরব ভাষায় তাকে সতর্ক করে দিল আমির। তারপর ধীর পদক্ষেপে সেখান থেকে সরে গেল। অন্দরমহলে প্রবেশের আগে তার চোখ আটকে গেল দ্বিতীয় তলার বারান্দায়। সেখানে দাঁড়িয়ে আছে পদ্মজা, তার মুখে বিষণ্ণতার ছাপ। মুহূর্তের জন্য আমিরের অন্তরের গহীনে কিছু একটা নড়ে উঠল। সে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিয়ে অন্দরমহলে ঢুকল। নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল পদ্মজা। ঘরে ঢুকে শার্ট জ্যাকেট খুলে গোসলখানায় ঢুকে পড়ল আমির। দ্রুত রওনা দিতে হবে। হাতে সময় আছে বটে, তারপরও
সে আজই মেয়েগুলোকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। সে জানে পদ্মজা মেয়েদের রক্ষা করার চেষ্টা করবে, তখন আবারও তাদের মুখোমুখি হতে হবে। 31টি মেয়ে জোগাড় হয়ে গেছে, এখন আর তাদের ধরে রাখার কোনো যুক্তি নেই। সরিয়ে ফেলাই উত্তম সিদ্ধান্ত। পদ্মজা দ্রুত পায়ে ঘরে প্রবেশ করল। বিছানায় আমিরের শার্ট দেখে অনুমান করল আমির গোসলখানায়। তৎক্ষণাৎ আমিরের শার্টের পকেট তল্লাশি করার চিন্তা খেলে গেল তার মাথায়। যদি কোনো চাবি পাওয়া যায়, সঙ্গে সঙ্গে সে কাজে নেমে পড়ল। ওদিকে চাবির কথা মনে পড়তেই গোসলখানার দরজা খুলল আমির। পদ্মজার তখন চোখে মুখে আনন্দের ঝিলিক নিয়ে দাঁড়িয়ে আছে, কেননা মাত্রই সে খুঁজে পেয়েছে চাবিটা। সেই দৃশ্য ধরা পড়ে গেল আমিরের চোখে। নিঃশব্দে দরজা বন্ধ করে দিল সে। পদ্মজার হাত থেকে চাবি কেড়ে নেওয়ার কোনো ইচ্ছাই জাগলো না তার মনে, কারণ সে জানে এ চাবি দিয়ে পদ্মজা আর কিছুই করতে পারবে না। পাতালপুরীতে গিয়ে সে কিছুই খুঁজে পাবে না। নিশ্চিন্ত মনে গোসল সেরে নিল আমির। চাবি হাতে নিয়ে রান্নাঘরে হাজির হলো পদ্মজা। সেখানে লতিফা, রিনু, আমিনা সহ আরো কয়েকজন রান্নায় ব্যস্ত। সমাবেশ শেষে আলাদা ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, তারই প্রস্তুতি চলছে। খলিল হাওলাদারের 2 মেয়ে শাহানা আর শিরিনও আজ আসবে। পদ্মজা কাজ করার ভান করে লতিফার কাছে গিয়ে বসলো। তার দিকে তাকিয়ে হালকা হেসে আবার কাজে মন দিল লতিফা। কিছুক্ষণ পর পদ্মজা সুযোগ বুঝে লতিফাকে চুপি চুপি বলল, উনি বেরিয়ে গেলে আমাকে বের হতে সাহায্য করো বুবু। চোখ বড় বড় করে তাকালো লতিফা। অস্ফুটে জিজ্ঞেস করলো, কই যাইবা? পদ্মজা পেছনে তাকিয়ে দেখে আমিনা বাসন ধুচ্ছে। পাতালে যাব। হাত থেকে চামচ পড়ে গেল লতিফার। শব্দ শুনে সবাই ফিরে তাকালো সেদিকে। তাড়াতাড়ি চামচ কুড়িয়ে ক্ষমা প্রার্থনার হাসি হাসলো লতিফা। খানিক পর পদ্মজাকে জিজ্ঞেস করলো, চাবি কই পাইবা? পদ্মজা বলল, পেয়ে গেছি, তুমি শুধু সুযোগ করে দাও। লতিফার মুখে ভয়ের ছায়া নেমে এলো। আমির জানতে পারলে তার কি যে হবে। সবাইকে আরেকবার দেখে নিয়ে পদ্মজা বলল, ভালো কাজের জন্য প্রাণ দেওয়া গৌরবের বুবু। কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গেল লতিফা। পদ্মজা তাকে প্রস্তুত থাকতে বলে এগিয়ে গেল ঘরের দিকে। সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখতে পেল আমির নামছে। দুজনেই কেউ কারো দিকে তাকালো না, যেন তারা একে অপরকে চেনেই না। পদ্মজা ঘরে ঢুকে দ্রুত দরজা বন্ধ করে দিল। তারপর হাতে তুলে নিল একটা ধারালো ছুরি। আলোক ঘরে গিয়ে পরিস্থিতি যাচাই করলো লতিফা। আমির, মজিদ, রিদওয়ান কেউই বাড়িতে নেই। খলিল পাশের ঘরের বারান্দায় 3 জন লোকের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় মগ্ন। লতিফা দ্রুত ফিরে এসে পদ্মজাকে পরিস্থিতি সম্পর্কে জানালো। সব কিছু সাজানো গোছানো। এবার পদ্মজার পেছনে ছায়ার মতো লেগে থাকা 2 জন লোককে সরানোর পালা। আবার রান্নাঘরে গেল পদ্মজা। লোক 2 জন বৈঠকখানায় দাঁড়িয়ে আছে। তাদের হাবভাব থেকে কেউ অনুমান করতেই পারবে না যে এরা নজরদারি করছে। পদ্মজা ইঙ্গিত করতেই লতিফা 2 জন লোককে উদ্দেশ্য করে বলল, আপনারা খাইবেন না? তারা সত্যি অনেকক্ষণ থেকে ক্ষুধার্ত। রান্নাঘর থেকে ভেসে আসা গোশতের সুঘ্রাণে তাদের ক্ষুধা আরো বেড়ে গেছে। দুজনেই সম্মতি জানালো যে তারা খাবে। চোখের ইশারায় পদ্মজাকে বেড়ে যেতে বলে লতিফা খাবার পরিবেশন করলো।
ক্ষুধার্ত দুই পাহারাদার কবজি ডুবিয়ে খেতে শুরু করলো। পদ্মজা বেরিয়ে পড়লো তাদের অলক্ষ্যে। চারপাশ সতর্কতার সঙ্গে নিরীক্ষণ করে সে দ্রুত জঙ্গলের দিকে এগিয়ে গেল। এই পথ তার পরিচিত, তাই পাতালপুরীর কাছে পৌঁছতে বেশি সময় লাগলো না। আল্লাহর নাম স্মরণ করে পা রাখলো সে পাতালে। হাতের চাবিটা খুব সহজে খুলে দিল দরজা। এক হাতে ছুরি শক্ত করে ধরে রেখেছে পদ্মজা। অন্ধকারের চোখ ও শূন্য প্রতিধ্বনি নামক দরজার মাঝামাঝি এসে সে থমকে দাঁড়ালো। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে, কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই। যেখানে দাঁড়িয়ে আছে তার পাশের দেওয়ালে যে চাবুক ঝোলানো থাকতো সেটাও অদৃশ্য। পদ্মজা স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মেয়েগুলো কোথায়? জবাবটা আন্দাজ করতেই তার বুকে ধড়াস করে কিছু যেন আছড়ে পড়ল। দ্রুত অন্ধকারের চোখে প্রবেশ করলো সে। উন্মাদের মতো প্রতিটি ঘর খুঁজেও কোথাও কাউকে পেল না। ঘামে ভিজে গেল তার শরীর। চাবুক, ছুরি, রামদা, কুড়াল কোথাও কিছু নেই। এখানে যে অমানবিক কর্মকাণ্ড চলতো তার কোনো চিহ্নই অবশিষ্ট নেই। পদ্মজা শূন্য প্রতিধ্বনি পেরিয়ে সবকটি ঘর তন্ন তন্ন করে খুঁজল। কেউ নেই, যেন সবকিছু বাতাসে মিলিয়ে গেছে। যখন সে নিশ্চিন্ত হলো যে এখানে আর কেউ নেই, তখন তার হাত থেকে ছুরি খসে গেল। দুই হাতে মাথা চেপে ধরে সে ধপ করে মেঝেতে বসে পড়ল। চোখ থেকে অশ্রুর বন্যা নেমে এলো। আমির তার চোখে ধুলো দিয়ে প্রতিটি মেয়েকে সরিয়ে ফেলেছে। পদ্মজার বুকে তীব্র যন্ত্রণা অনুভূত হলো। সে মেয়েদের রক্ষা করতে পারেনি। আফসোস আর আত্মগ্লানি তাকে গ্রাস করে ফেললো। মেয়েদের আর্তনাদ, বেঁচে থাকার মিনতি তার কানে বাজতে থাকলো। দাঁতে দাঁত চেপে বসে রইল পদ্মজা। নিজের প্রতি তীব্র ক্ষোভ জন্মালো। কাঁদতে থাকলো অঝরে। শাড়ি খামচে ধরে কান্নায় ভেঙে পড়ে বলল, আমি পারলাম না। এই ব্যর্থতা আমি কোথায় লুকাবো আল্লাহ? হলদার বংশের প্রাচীন রীতি, বস্ত্র বিতরণের সমাবেশে পরিবারের সব সদস্যকে সেখানে হাজির থাকতে হবে। তাই শাহানা ও শিরিনও এসেছে। তারা এরই মধ্যে প্রস্তুত হয়ে নিচতলায় অপেক্ষা করছে। নিজের ঘরে পালঙ্কে বসে আছে পদ্মজা। লতিফা ব্যস্ত হয়ে ঘরে প্রবেশ করলো। ও পদ্ম, বোরখা পিন্দে নেই কেন? লতিফার দিকে তাকালো পদ্মজা। তার চোখের চারপাশ লাল, চোখে স্পষ্ট ফোলা ভাব। সে আত্মগ্লানিতে ডুবে আছে। বারবার মনে হচ্ছে সে চাইলে পারতো মেয়েগুলোকে রক্ষা করতে, সুযোগ ছিল। কিন্তু প্রকৃতপক্ষে তার সত্যিকারের সুযোগ ছিল না। প্রতিটি নিঃশ্বাস সাক্ষী। সে প্রতি মুহূর্তে মেয়েগুলোর কথা ভেবেছে, আপ্রাণ চেষ্টা করেছে। ভেবেছিল আরো 2-3 দিন সময় আছে। আমির এত দ্রুত 31টে মেয়েকে নিয়ে ঢাকায় চলে যাবে তা কল্পনাও করেনি। করলেও অবশ্য কিছু করার ছিল না। কিন্তু এসব চিন্তা পদ্মজার মাথায় আসছে না। সে অবিরাম নিজেকে দোষারোপ করে চলেছে। পদ্মজার এই অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়ল লতিফা। ধীরে ধীরে পদ্মজার কাছে গিয়ে কোমল স্বরে বলল, কি হইল পদ্ম? তোমার চেহারাটা এমন লাগতেছে কেন? কিছু কইবা আমারে? পদ্মজা নীরব। চোখে জমে থাকা অশ্রু বেরিয়ে আসতে চাইলেও সে নিজেকে সামলে নিল। একটু পরে ধীরে ধীরে বলল, কিছু না বুবু। লতিফা বুঝতে পারল পদ্মজা কোনো কারণে ভেঙে পড়েছে, কিন্তু সময়ের স্বল্পতা তাকে তাড়া দিল। সে আবার বলল, আয়ো তাড়াতাড়ি বোরকা পিন্দো,
সবাই খাড়াই আছে। রিদওয়ান ঘরে প্রবেশ করে উচ্চস্বরে জানতে চাইল পদ্মজার প্রস্তুতির অবস্থা, তাদের বের হওয়ার সময় হয়ে এসেছে। পদ্মজার মনে হঠাৎ ভাবনা এলো, আমির হয়তো মেয়েদের আজ রাতে গোডাউন বা অফিসে রাখতে পারে, অথবা বাড়িতে। এর মধ্যে যদি কিছু করা যেত, কিন্তু কার সাহায্য নেওয়া যায়? ঢাকায় তার কে আছে? মুহূর্তে লিখনের নাম চলে এলো মনে। লিখন চাইলে নিঃসন্দেহে আমিরকে থামাতে পারবে, কিন্তু এতে আমিরের সম্পর্কে সব কিছু জেনে যাবে, পুলিশের সাহায্য নেবে, আমির ধরা পড়বে। এই ভাবনায় কেঁপে উঠল পদ্মজার অন্তর। আবেগ সামলাতে গিয়ে ফেললো একটা চাপা দীর্ঘশ্বাস। মনে মনে তীব্র ব্যথা নিয়ে বিদায় জানালো প্রিয় স্বামীকে। এখন লিখনই একমাত্র ভরসা। শুনেছে শুটিং এখনো চলছে। পদ্মজা মন স্থির করলো, যেভাবেই হোক লিখনের সঙ্গে আজ যোগাযোগ করবে সে। রিদওয়ানের দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে জবাব দিল, আইছি। তাড়াতাড়ি তাগাদা দিয়ে বেরিয়ে গেল রিদওয়ান। সেদিকে তাকিয়ে পদ্মজা বিড়বিড় করে উচ্চারণ করলো, বেজন্মা। তারপর দ্রুত বোরকা ও নিকাব পরে নিল। বন্ধুরা, আমি পদ্মজা উপন্যাসের পর্ব 21 এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসছি। আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।